গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আকাশচোরা মেঘ পর্ব ৪। আমার কিন্তু ধারণা তুমি খুব দুঃখী মানুষ। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। তুমি যে খুব দুঃখী এটা তুমি নিজেও জানো। ফখরুদ্দিন সাহেব চুরুটটা ছুঁড়ে ফেললেন। ঢালু জায়গা পেয়ে চুরুটটা গড়াতে গড়াতে নিচে নামছে। সেদিকে তাকিয়ে বিদ্যুতের মতো তার মাথায় এলো, মানুষের জীবনও কি এরকম গড়িয়ে যায়? কেউ কিছু দূর গিয়েই আটকে যায়, আবার কেউ যেতেই থাকে। এমন কিছু উচ্চশ্রেণীর দার্শনিক চিন্তা নয়, তবু ফখরুদ্দিন সাহেবের বেশ ভালো লাগছে। তিনি পকেট থেকে আরেকটা চুরুট বের করে গড়িয়ে দিলেন। হেলেনা বললেন, কি করছো? এটা এক ধরনের খেলা, তুমি বুঝবে না। না বোঝারই কথা। তোমার বেশিরভাগ কাজকর্ম আমি বুঝি না। তুমি বুঝবে কি করে বলো? আমি নিজেই বুঝি না। বলতে বলতে ফখরুদ্দিন সাহেব খুব হাসলেন। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। তিনি পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন। হেলেনা বললেন, তোমার অসুখটা কি? জানি না কি, ডাক্তাররা জানার চেষ্টা করছে। কেন জানি মনে হয় ডাক্তাররা খুঁজে খুঁজে একটা খারাপ অসুখই বের করবে, রাজকীয় কোনো অসুখ। তারই আবার আমাশয়ের মতো অসুখ আমাকে মানাবে না। এইসব হচ্ছে ভিখিরির অসুখ। আমি কি ভিখিরি? হা হা হা। লন্ডনের আকাশ আজ ঘন নীল, বাতাস মধু, রোদের কাঁচা রং সোনার মতো। অদ্ভুত সুন্দর একটা দিন। ফখরুদ্দিন সাহেব এমন চমৎকার একটা দিনেও খানিকটা বিষণ্ণ হলেন। সুনীল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হেলেনা বললেন, আজ তুমি অবলার সঙ্গে কিছুক্ষণ কথা বলো। কেন বলো তো? ওর বোধহয় খুব মন খারাপ। কি একটা দুঃস্বপ্ন দেখে খুব কেঁদেছে। আমাকে বলতে বলতেও কাঁদল। কি দুঃস্বপ্ন? একটা ছোট্ট মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে। এইসব কি হাবিজাবি? দুঃস্বপ্নটা কি তা তো বুঝলাম না। রাক্ষস কক্ষস স্বপ্নে দেখলেও না হয় কথা ছিল। ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে? হেলেনা ক্লান্ত গলায় বললেন, মাঝে মাঝে সুন্দর সুন্দর স্বপ্ন দেখেও মানুষ ভয় পায়। তুমি ওর সঙ্গে এক্ষুনি কথা বলবে। আমি এক্ষুনি টেলিফোন করছি। ফখরুদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন। ফিরোজের দুপুরে ঘুমানোর অভ্যাস নেই। তার ধারণা, গৃহী টাইপের মহিলা এবং ডায়াবেটিক প্রৌঢ়রাই নিয়ম করে দুপুরে ঘুমায়। একজন ইয়াং ম্যান যার রক্তে উত্তেজনার টলমল করছে, তার দুপুরে ঘুমানোর প্রশ্নই আসে না। ফিরোজের ধারণা, সে নিজে একজন ইয়াং ম্যান এবং তার রক্তে উত্তেজনা টলমল করছে। মজার ব্যাপার হচ্ছে, এইসব ধারণা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে তাকে নিয়মিত ঘুমোতে দেখা যাচ্ছে। মশারি টাঙ্গিয়ে বেশ আয়োজনের ঘুম। মশারি টাঙ্গানোর কারণ হচ্ছে, এবারের মশারা দিন এবং রাত্রির পার্থক্য বোঝে না। এরা দিনে বেশি কামড়ায়। দুপুরে ঘুমানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ঘুম ভাঙলেই বিচিত্র কারণে মন স্যাঁতসেঁতে হয়ে থাকে। কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপ ভাব কিছুতেই কাটতে চায় না। ফিরোজের ধারণা, বেশিরভাগ যুবক আত্মহত্যা করে দুপুরের ঘুমের পর। একটা উদাহরণ তার কাছে আছে। তার ঘনিষ্ঠ বন্ধুর সমূহ এক দুপুরে লম্বা ঘুম দিয়ে উঠল। চায়ের দোকানে চা খেয়ে এসে দীর্ঘ চিঠি লিখল। সেই চিঠিতে কোনো সম্বোধন নেই। কাজেই বোঝা গেল না তাকে লেখা। চিঠি শেষ করে তাদের ৩ তলার ছাদ থেকে রাস্তায় লাফিয়ে পড়বে। দুপুরবেলায় ঘুমলে ফিরোজেরও এরকম নাটকীয় কিছু করতে ইচ্ছে করে। এ মুহূর্তে করছে। সে বারান্দায় কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটল। তারপর ঠিক করল, অপলা মেয়েটির সঙ্গে ১ কাপ চা খাবে। সে বাড়িতে যাবার জন্য একটা অজুহাত ভেবেচিন্তে বের করতে হবে। সেটা এখনই যে করতে হবে এমন কোনো কথা নেই। পথে যেতে যেতে ভাবলেই হবে। এই মেয়েটি তাকে এত ভোগাচ্ছে কেন? রোজ খানিকক্ষণের জন্য হলেও এর কথা মনে পড়ে। এটা মোটেও ভালো লক্ষণ নয়। আসল কথা হলো, কেন বারবার মনে পড়ছে? মেয়েটি রূপবতী, এটা এমন কোনো ব্যাপার নয়। এ শহরে প্রচুর রূপবতী মেয়ে আছে।
এদের কারো সঙ্গেই তার পরিচয় আছে, কই মনে তো পড়ে না। মেয়েটির মধ্যে রহস্য আছে। সে তো সব মেয়ের মধ্যেই আছে। মেয়ে মানেই তো রহস্য, আনসলভড মিস্ট্রি। মেয়েটি অন্য কোনো মেয়ের মতো নয়, এটা কোনো কথা হলো না। কোনো মেয়েই অন্য কোনো মেয়ের মতো নয়। প্রতিটি মেয়েই আলাদা। ফ্রয়েডীয় তাত্ত্বিকদের মতো চিন্তা করা যাক। এই মেয়েটির চেহারা বা আচার-আচরণে কোথাও ফিরোজের মার সঙ্গে মিল আছে। মায়ের সঙ্গে মিল আছে এ জাতীয় মেয়ের প্রতি পুরুষেরা প্রচণ্ড আকর্ষণ বোধ করে। ভোগাস কথা। ফিরোজের মা ফিরোজের জন্মের সময় মারা যায়। এই মহিলার কোনো স্মৃতি ফিরোজের মনে থাকার প্রশ্নই আসে না। মেয়েটির প্রচুর টাকা পয়সা, এটা কি কোনো কারণ হতে পারে? না, হতে পারে না। টাকার লোভ ফিরোজের আছে, তবে তা নিশ্চয়ই খুব প্রবল নয়। প্রবল হলে সিনেমার কাজ ছেড়ে দিত না। মোটামুটি ভালো টাকা পয়সার একটা সম্ভাবনা ওই লাইনে ছিল। অপলাদের বাড়ির সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। এর মানে কি? মেয়েটির বাবা কি মন্ত্রী-ফন্ত্রী হয়ে গেলেন নাকি? পয়সালা লোকজন হঠাৎ করে মন্ত্রী হয়ে যান। ইনিও হয়তোবা হয়েছেন বাণিজ্য মন্ত্রী কিংবা পাটমন্ত্রী। আচ্ছা, দেশে পাটমন্ত্রী আছে, চা মন্ত্রী নেই কেন? রপ্তানিযোগ্য প্রতিটি আইটেমের ওপর একজন করে মন্ত্রী থাকলে ভালো হতো। চামড়া মন্ত্রী, রেডিমেড গার্মেন্টস মন্ত্রী। সবচেয়ে ভালো হয় একজন ব্যাংক মন্ত্রী থাকলে। ব্যাঙেও তো আজকাল রপ্তানি হচ্ছে। তবে এই দপ্তর হয়তো কেউ নিতে চাইবেন না। কে আর শখ করে ব্যাংক মন্ত্রী হবে? অপলাদের গেটে বিশাল এক তালা। এও রহস্যজনক। দিনে দুপুরে গেটের তালা থাকবে কেন? দারোয়ান বেটা টুলে বসে আছে। ফিরোজকে দেখেও সে বসে রইল। এটাই স্বাভাবিক। সে যদি চট করে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতো, তাহলেই অস্বাভাবিক হতো। এই যে দারোয়ান, গেটটা খোলো। দারোয়ান তাকে ভালোই চেনে। ফিরোজ বেশ কিছুদিন এ বাড়িতে কাজ করেছে। তাকে না চেনার কোনো কারণ নেই। দেখা হয়েছে দুবেলা। তবু এ বেটা এমন করে তাকাচ্ছে যেন ফিরোজ খুনের পলাতক আসামি। এ বাড়িতে আশ্রয়ের খোঁজে এসেছেন। আপনি কার কাছে যাইবেন? তোমাদের আপার কাছে। উনি আসতে বলেছেন। দাঁড়ান, খবর দেই। দারোয়ান গেট খুলল না, খবর দেওয়ার জন্য রওনা হলো। গদাই লস্করি চাল বোধহয় একেই বলে। ১০ মিনিট পর পর এক একটা পা ফেলছে। এভাবে হাঁটলে বারান্দা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা বাজবে। ফিরোজ অতি দ্রুত এই বাড়িতে উপস্থিত হবার অজুহাত মনে মনে সাজিয়ে ফেলতে চেষ্টা করল। সেই সঙ্গে কি কথাবার্তা হবে তা নিয়ে একটা স্টেজ রিহার্সেল। মেয়েটি এসেছে, খুব হাসি হাসি। ফিরোজ বলছে, হঠাৎ এসে বিরক্ত করলাম। মেয়েটি বলল, না না, বিরক্ত কিসের? এসেছেন, খুশি হয়েছি। আসুন, একসঙ্গে চা খাওয়া যাবে। খুব লোনলি ফিল করছিলাম। অ্যাজ এ ম্যাটার বা ফ্যাক্ট মনে হচ্ছিল আপনি আসবেন। আমার বিয়েটা ভেঙে গেল। ওই খবরটা দিতে এসেছিলাম। বিয়ে ভেঙে গেল নাকি? হ্যাঁ, মেয়ের আমেরিকা প্রবাসী চাচা আমাকে পছন্দ করলেন না। মেয়ে চাচার পছন্দে কি আসে যায়? মেয়ে তো আপনাকে পছন্দ করেছে। আমিও তাই ভেবেছিলাম। এখন দেখছি সেটা ঠিক না। ভীষণ মন খারাপ হয়ে গেছে। সারা দুপুর শুয়ে শুয়ে সুইসাইড করার কথা ভাবলাম। এখন যে ভাবছি তা নয়, এখনো ভাবছি। ছি, এসব ভাবনা মনেও আনবেন না। আমার এখানে এসেছেন, ভালো করেছেন। গল্প করে মন হালকা করুন। চিন্তা এই পর্যন্ত এসে কেটে গেল। দারোয়ান গলায় লস্করি চালে ফেরত আসছে। ব্যাটার মুখ অন্ধকার। নিশ্চয় এতক্ষণ বাইরে দাঁড় করে রাখার জন্য দাবরানি খেয়েছে। আপা কি বলল? আপনারে চইলা যাইতে কইছে। চলে যেতে বলেছে? জি। আমার কথা বলেছিলে ঠিকমতো? জি, বলেছি। কি বলেছ? বলছি, ওই ভদ্রলোক ঘর সাজাইয়া দিছে, হে আসছে। আর তোমার আপা কি বলল? এক কথা কয়বার কমু কন, চলিয়া যাইতে কইছে। ফিরোজ খুব স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট ধরবার চেষ্টা করছে। পারছে না। হাত কেঁপে যাচ্ছে।
পাশে দাঁড়ানো পুলিশটি সহানুভূতির চোখে তাকাচ্ছে। খাকি পোশাক পরা কেউ সহানুভূতি দেখাতে পারে, এটা ফিরোজের কল্পনায় ছিল না। সে কেমন যেন অপ্রস্তুত বোধ করতে লাগল। ছুটে পালিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। তা করা যাচ্ছে না। তাকে হেঁটে হেঁটে সদর রাস্তা পর্যন্ত যেতে হবে এবং যতক্ষণ তাকে দেখা যাবে ততক্ষণ পুলিশ এবং দারোয়ান তার দিকে তাকিয়ে থাকবে। তাদের চোখে থাকবে সহানুভূতি ও করুণা। ফিরোজ মাথা নিচু করে পা বাড়াল। হাতের সিগারেটটি নিভে গেছে। আবার ধরাতে ইচ্ছে করছে না। কোথায় যাওয়া যায় এখন? যাবার তেমন কোনো জায়গা নেই। তাজিন আপার কাছে যাওয়া যেতে পারে, অনেকদিন যাওয়া হয় না। মনসুরের বাসায় গিয়ে ওকে কিছুক্ষণ বিরক্ত করা যেতে পারে। নতুন বিয়ে করেছে, সন্ধ্যার পর কেউ বেড়াতে গেলে অসম্ভব বিরক্ত হয়। মুখ হাড়ির মতো ভরে রাখে। একটু পরপর ঘড়ির দিকে তাকায়। রাত ৮টা বাজতেই লোক দেখানো হাই তুলতে শুরু করে। মনসুরের ওখানেও যেতে ইচ্ছা করছে না। আজ সারা রাত পথে পথে হাঁটলে কেমন হয়? এই পাগলামির বয়স কি তার আছে? ফিরোজের ঠান্ডা লাগছে। ইচ্ছে করে আজও পাতলা একটা শার্ট গায়ে দিয়ে এসেছিল। যদি অপলা পাতলা শার্ট নিয়ে ওই দিনের মতো কিছু বলে। ফিরোজ অনেক রাত পর্যন্ত পাতলা জামা গায়ে দিয়ে শহরে ঘুরে বেড়াল। একসময় তার মাথা ভারী হয়ে এলো। বোঝাই যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ পাতাল জ্বর আসবে। পেতেছি সমুদ্রের শয্যা, শিশিরে কি ভয়। রান্নাঘরে নিশানাথ বাবুর স্ত্রী চারদিকে বাসনপত্র ছড়িয়ে কি সব যেন করছে। বাবুর্চি গোমেজ চোখমুখ কুঁচকে তার পাশে দাঁড়িয়ে। গোমেজে মহিলাটাকে পছন্দ করছে না। এই মহিলা সরাসরি তার সাম্রাজ্যে হস্তক্ষেপ করেছে। যখন তার রান্নাঘরে ঢুকে যখন তখন রান্নাঘরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে দিচ্ছে। এখন আর কোনো কিছুই হাতের কাছে পাওয়া যায় না। গতকাল লবণের কৌটা খুঁজতে তার ১০ মিনিট লেগেছে। অথচ লবণের কৌটা থাকে দ্বিতীয় তাকের সবচেয়ে প্রথমেই। আগে চোখ বন্ধ করে বের করতে পারত। গোমেজ, জি। দেখছো কি তুমি? বেটা ছেলের রান্নাঘরে হাঁ করে দাঁড়িয়ে থাকা বড় খারাপ লাগে। আমার কাজই তো রান্নাঘরে। ও আচ্ছা, তাই তো মনে থাকে না। তুমি রান্না শিখেছ কার কাছে? গোমেজ জবাব দিল না। ভদ্রমহিলা চালের গুঁড়োয় পানি ছিটাতে ছিটাতে বলল, বাঙালি রান্না কিছু জানো নাকি শুধু সাহেবি রান্না? এ প্রশ্নের সে জবাব দিল না। কঠিন মুখ করে দাঁড়িয়ে রইল। উড়ে এসে জুড়ে বসা এই মহিলাটি বড় যন্ত্রণা দিচ্ছে। গোমেজ, তুমি যাও তো, অবলাকে ডেকে নিয়ে এসো। বলো ভাবা পিঠা বানাচ্ছি। সে যেন দেখে যায়, তাকে শিখিয়ে দিব। আমি রান্না ছাড়া অন্য কোনো কাজ করি না। এটা কেমন কথা? তুমি ডেকেও আনতে পারবে না? জি না। তাছাড়া আমাদের দোতলায় যাওয়া নিষেধ আছে। শুধু রমিলা দোতলায় যেতে পারে। এসব নিয়মকানুন কে করেছে? বড় সাহেব। বড় সাহেব তো এখন নেই। তুমি যাও, ডেকে নিয়ে আসো। এরকম হাবার মতো দাঁড়িয়ে থেকো না। গোমেজ বের হয়ে এলো, কিন্তু দোতলায় উঠল না। নিজের ঘরে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। গোমেজের মূল বাড়ির দক্ষিণে আলাদা দুটি কামরা। একটাতে শোবার ব্যবস্থা, অন্যটিতে রান্নাঘর। এ বাড়ির মোট ৮ জন কাজের লোকের জন্য আলাদা রান্না হয়। সেই রান্নাও গোমেজ করে। গোমেজ ঠিক করল আজ সে কোনো রান্নাবান্না করবে না। তার এরকম অভ্যাস আছে। মাঝে মাঝে মেজাজ বিগড়ে গেলে এরকম করে। রান্না তো শুধু হাঁড়িতে কিছু জিনিস ফেলে নাড়াচাড়া করা নয়, খুব কঠিন একটা ব্যাপার। মন বসাতে হয়। তা সবসময় সম্ভব হয় না। আজ যেমন হবে না। আজ সে দরজা বন্ধ করে বসে থাকবে। গোপনে কিঞ্চিৎ মদ্যপান করবে। এই অভ্যাসও তার পুরনো। নিশানাথ বাবুর স্ত্রী অনেকক্ষণ অপেক্ষা করে নিজে অপলার খোঁজে গেলে। মেয়েটি তাকে পছন্দ করে না, কিন্তু তার ওপর প্রচণ্ড মায়া পড়ে গেছে। পাগলা পাগলা ধরনের মেয়ে। একা একা থেকে কেমন যেন হয়ে গেছে। অপা, কি করছো তুমি? পড়ছি কাকিমা, আজ আমার 5th পেপার পরীক্ষা। ওমা, কই, আমি তো জানি না।
আপনি জানবেন কেন? আপনার তো জানার কথা নয়। পরীক্ষা কখন? বিকেলে। ২টোর সময় আরম্ভ হবে, শেষ হবে ৫টায়। তাহলে তো তোমার দুপুরের খাবারের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হয়। আপনি ব্যস্ত হবেন না কাকিমা। পরীক্ষার আগে আমার খুব টেনশন থাকে। আমি কিছু খেতে পারি না। সে কি কথা? কিছুই খাবে না? একটু চা খাবো, একটা স্যান্ডউইচ খাবো। ওই নিয়ে আপনি ভাববেন না। দই আছে কিনা ঘরে কে জানে। দই খেলে পেটটা ঠান্ডা থাকবে। দাঁড়াও আমি দইয়ের ব্যবস্থা করছি। ঘরে পাতা দই। তোমার ম্যানেজার কাকু ঘরে পাতা দই ছাড়া খেতে পারে না। আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। ঝামেলা কিচ্ছু না। যাবো আর নিয়ে আসবো। গাড়ি তো আছেই। অপলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি যখন বেরোচ্ছেন তখন একটা কাজ করতে পারবেন? পারবো না মানে? কি কাজ? দামি একটা শাড়ি কিনে আনতে পারবেন যেন খুব ভালো হয়? তোমার জন্য? না, আমার জন্য না। আমি একজনকে উপহার দেব। কাকে? অপলা মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মহিলাকে কিছু বলাই বোকামি। ১,০০,০০০ প্রশ্ন করবে, বিরক্ত করে মারবে। কাকে দিবে শাড়ি? এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে গিয়েছেন। ভদ্রলোককে আমি চিনি না, খুব আগ্রহ করে দাওয়াত দিয়েছেন। খুব মায়া লেগেছে। তাছাড়া বাবা এখানে থাকলে নিশ্চয়ই কিছু একটা দিতেন। উনি যখন নেই তোমার এত মাথা ব্যথা কেন? আপনি না পারলে ম্যানেজার কাকুকে বলুন। পারবো না কেন? কত টাকার মধ্যে কিনব? আগেই তো বলেছি দামি একটা শাড়ি। একেকজনের দামই তো একেক রকম মা। আমার কাছে ৩০০ টাকা দামের শাড়ি মনে হয় অনেক দামি। আপনি পছন্দ করে কিনুন। আর কাকিমা এখন যান। আমি পড়ছি, একটা চ্যাপ্টার এখনো বাকি। মেয়েটা কেমন? ফর্সা না কালো? শাড়ি তো সেইভাবেই কিনতে হবে। আমি মেয়েটিকে দেখিনি। বাঙালি মেয়ে যেরকম হয় সেরকম হবে। খুব বেশি ফর্সাও নয়, কালোও নয়। কাকিমা আপনি এখন যান। ভাপা পিঠা খাবে? ভাপা পিঠা বানাচ্ছি। আমি এখন কিচ্ছু খাবো না। আজ অপলার 5th পেপার। এই পেপারেই তার প্রিপারেশন সবচেয়ে কম। পরীক্ষা খুব খারাপ হবে। একটা চ্যাপ্টার এখনো পুরো বাকি। পরীক্ষার ঠিক আগে আগে পড়বে ভেবেছিল, যাতে মনে থাকে, এলোমেলো না হয়। কিন্তু সকাল থেকেই একটার পর একটা ঝামেলা। বই নিয়ে বসার সঙ্গে সঙ্গে একটা মেয়ে ফোন করল। অপলা হ্যালো বলা মাত্র এক নাগাড়ে কথা বলতে লাগলো। নমিতা, আজ কি হয়েছে শোন। ভাই আমার মরে যেতে ইচ্ছা করছে। এত অপমানিত হয়েছি, আমি আমার জীবনে এত অপমানিত হইনি। বিশ্বাস কর, ১ ঘন্টা কেঁদেছি। রিকশায় কাঁদতে কাঁদতে এসেছি। রাস্তার সমস্ত লোক আমার দিকে তাকিয়েছিল। রিকশাওয়ালা পর্যন্ত ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। অপলা বলবার সুযোগই পেল না যে এটা একটা রং নাম্বার, আর তার নাম নমিতা নয়। মেয়েটা নিজের কথা বলতে বলতে ফোবাতে শুরু করল। কি অস্বস্তিকর অবস্থা। অপলা বলল, শুনুন, আমার নাম নমিতা নয়, আপনার রং নাম্বার হয়েছে। ফোনের ওপাশের মেয়েটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ক্ষীণ স্বরে বলল, আপনি কে? আমার নাম অপলা। ও আচ্ছা, আপনি আমার এইসব কথা কাউকে বলবেন না প্লিজ। কি অদ্ভুত কথা। অপলা কাকে এইসব বলবে? আর বললেই বাকি, কে চিনবে এই মেয়েকে? ফোন রেখে বই নিয়ে বসেও মেয়েটির কথা মনে হতে লাগল। বইয়ে মন বসছে না। পড়ে যাচ্ছে কিন্তু পড়াটা মনে ধরছে না। তখন টঙ্গীর কারখানা থেকে টেলিফোন। মিজান বলে কে এক লোক, সুপারভাইজার। তাকে অপলা কোনোদিন চোখেও দেখেনি। লোকটি তাকে ম্যাডাম ডাকছে। অপলা কঠিন স্বরে বলল, আমাকে ফোন করেছেন কেন? আমার সঙ্গে আপনার কি দরকার? ম্যাডাম, একটা বড় ঝামেলা হয়েছে। কি ঝামেলা? অফিসার লেভেলের সবাইকে শ্রমিকেরা একটা ঘরে ঢুকে তালা দিয়ে দিয়েছে। ঘেরাও। আমাকে এটা জানাচ্ছেন কেন? আমি কি করব? না মানে, আপনার কিছু করার নেই। আমরা পুলিশে খবর দিয়েছি, শুধু আপনাকে জানিয়ে রাখলাম। আমাকে জানিয়ে রাখার কোনো দরকার নেই। প্লিজ, আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না। ম্যাডাম, ভেরি সরি। অপলা টেলিফোন নামিয়ে রাখল।
এত ঝামেলা নিয়ে কিছু করা যায়? ১২টা পর্যন্ত এক নাগাড়ে পড়বে ভেবেছিল। ১১টা বাজতেই উঠে পড়ল। বাগানের রোদে খানিকক্ষণ হাঁটল। মালি বলল, "ফুল দিব আপা?" বলে এসে অপেক্ষা করল না। বিরাট একটা গোলাপ ছিঁড়ে নিয়ে এসে দিলা। এত সুন্দর একটা গোলাপ হাতে নিলে কেমন যেন মন খারাপ হয়ে যায়। "আরো দিব আপা?" "না, আর লাগবে না।" অপলা গোলাপ হাতে নিয়ে বাগানে হাঁটছে। অরুণা এবং বরুণা অলস পায়ে তার পিছনে পিছনে হাঁটছে। শীতের দিনের ঝকঝকে সোনালি রোদ এসে এদের তিনজনকেই চমৎকার লাগছে। মালিক আজ ভুলে এদের দিকে তাকিয়ে আছে। ফিরোজের জ্বর তৃতীয় দিনে নেমে গেল। তার ধারণা হয়েছিল ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এইসব কিছু একটা হয়েছে। তা নয়, ঠান্ডা লেগেছিল। তা তাকে তেমন কাবু করতে পারল না। এই তো আছে, বেশ উঠে বসতে পেরেছে। সিগারেটের তৃষ্ণা হচ্ছে। সিগারেটের তৃষ্ণা হবার মানে রোগ সেরে গেছে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। হাজী সাহেব নিড়ানি হাতে বাগানে। ফুলের বাগান নয়, টমেটো গাছ লাগিয়েছিলেন। বাজার ভর্তি পাকা টমেটো, কিন্তু হাজী সাহেবের গাছে সবে ফুল ফুটেছে। ফিরোজের ধারণা অতিরিক্ত যত্নের কারণে এই অবস্থা। হাজী সাহেব কেমন আছে? ভালো। আপনার জ্বর সেরে গেছে নাকি? পুরোপুরি সারেনি, সারবো সারবো করছে। আপনার গাছে ফুল ফুটেছে দেখছি। মিরাকল করে ফেলেছে। ফুল পর্যন্তই, ফল হয় না। ফুল ফোটে ২ দিন পর পর ঝরে যায়। আপনি যাচ্ছেন কোথায়? কোথাও না, রাস্তায়। চা খাবেন? না। ওই ব্যাপারটা কিছু করেছেন? আপনার মেয়ের কথা বলছেন? জি। জ্বরে আটকা পড়ে সব জট পাকিয়ে গেছে। দেখি কাল পরশুর মধ্যে বেরোব। হাজী সাহেব বিরক্ত মুখে বললেন, আরেকটা সম্বন্ধ এসেছে। বলেন কি? ছেলে কি করে? করে কিছু না, ক্যাশ পেলে বিজনেস করবে বলেছে। ক্যাশ টাকা কে দেবে? আপনি? আমি ছাড়া আর কে? একেবারেই পাত্তা দিবেন না। নেক্সট টাইম যখন আসবে এক চড় দিয়ে বিদায় করে দিবেন। আমি তো ব্যবস্থা করছি। আমি কি বসে আছি নাকি? ভাবেন কি আমাকে? কথা দিয়েছি না, কথার একটা দাম আছে না? হাজী সাহেবকে দেখে মনে হয় খুব একটা ভরসা পাচ্ছে না। ওই লোক এলে হাঁকিয়ে দিবেন, বুঝলেন? ব্যাটা আছে টাকার তলে। এদের ধরে ধরে জেলে ভরিয়ে দেওয়া দরকার। তাহলে বিয়ের শখ ঘুচে যাবে। রাস্তায় নেমে ফিরোজের মনে হলো জ্বর আবার চেপেছে। চোখে রোদ লাগছে, মাথা হালকা মনে হচ্ছে। সিগারেটের টান দিয়ে মনে হলো এক্ষুনি বমি করে সব ভাসাবে। পেটের ভেতর ক্রমাগত পাক দিচ্ছে। কি ভয়াবহ অবস্থা! ৳২ দিয়ে কেনা ব্যানসন অ্যান্ড হেজেস। শুধুমাত্র মহাপুরুষেরাই এক টান দিয়ে ৳২ দামের সিগারেট ফেলে দিতে পারেন। ফিরোজ মহাপুরুষ নয়, মহাপুরুষ হবার কোনো আগ্রহ তার নেই। সে জ্বলন্ত সিগারেট হাতে এলোমেলো পায়ে এগোতে লাগল। আপনি এখানে কি করছেন? ফিরোজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে জ্বরের ঘোরে সব তালগোল পাকিয়ে গেছে। হ্যালুসিনেশন হচ্ছে। কারণ সে যে দৃশ্যটা দেখছে তাতে এই অবস্থায় দেখতে পাওয়ার কোনো কারণ নেই। বাংলা সিনেমাতেও এই ঘটনাকে নাটকীয় মনে হবে। আপনি কি আমাকে চিনতে পারছেন না? চিনতে পারবো না কেন? আপনি অসম্ভব রাগী, হৃদয়হীন, অহংকারী তরুণী। এখানে কি করছেন? অপলা হেসে ফেলল। হাসতে হাসতে বলল, বেশ কিছুক্ষণ থেকে আপনাকে লক্ষ্য করছি। এরকম পাগলের মতো পা ফেলছেন কেন? আপনি কি অসুস্থ? হ্যাঁ। তার আগে বলুন, এমন সহজ ভঙ্গিতে আপনি আমার সঙ্গে কথা বলছেন কেন? ওইদিন এমন অপমান করলেন, নেহাত সাহসের অভাবে সুইসাইড করিনি। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কিসের অপমান? ওই যে ঐদিন দেখা করতে গেলাম, আপনি বলে পাঠালেন দেখা হবে না। ঐদিন মন ভালো ছিল না। কথা বলতে ভালো লাগছিল না। এতে অপমান বোধ করার কি আছে? আজকে আপনার মন ভালো?
হ্যাঁ, ভালো। গতকাল আমার একটা পরীক্ষা ছিল। খুব ভালো পরীক্ষা দিয়েছি। এখানে কি করছেন? এ একজনকে খুঁজছি। আমাকে না তো? না, আপনাকে কেন খুঁজব? এরকম করে কথা বলছেন কেন? শরীর খারাপ তো, কাজেই উল্টাপাল্টা কথা বলছি। ওইসব ধরবেন না। আপনি একা, একা হাঁটছেন। আপনার বডিগার্ডরা কোথায়? গাড়ি কোথায়? অপলা হাসতে, হাসতে বলল, কাউকে না বলে একা, একা বেরিয়েছি। একজনকে একটা গিফট দিব। ঠিকানা লেখা আছে, খুঁজে বের করতে পারছি না। দিন ঠিকানা, এক্ষুনি বের করে দিচ্ছি। এভাবে লুঙ্গি পরে যাবেন? আমি এখানে দাঁড়াচ্ছি। আপনি চট করে কাপড় বদলে আসুন। রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনিও বরং আমার সঙ্গে আসুন। কোথায় কিভাবে থাকি দেখে যান। কাজে লাগবে। কি কাজে লাগবে? বাংলাদেশে কিছু দরিদ্র মানুষও থাকে। এটা জানবেন। আপনার ধারণা আমি তা জানি না? আমার সেই রকমই ধারণা। খুবই আশ্চর্যের ব্যাপার, শাড়ির প্যাকেট হাতে অপলা ফিরোজের পিছনে, পিছনে আসছে। অপলার ভালোই লাগছে। কেন ভালো লাগছে তাও ঠিক বুঝতে পারছে না। এই মানুষটি তাকে দেখে অসম্ভব খুশি হয়েছে। তা ফুটে উঠেছে তার চোখে মুখে, কথা বলার ভঙ্গিতে। তার সিগারেটে আগুন নেই। সে নেভানো সিগারেটটাই সে টানছে এবং ধোঁয়া ছাড়বার মতো ভঙ্গি করছে। জানে না যে সিগারেট নিভানো। অপলার মনে ক্ষীণ একটা সন্দেহ খেলা করছে। এই সন্দেহটাকে প্রশ্রয় দেওয়া বোধহয় ঠিক হবে না। ফিরোজ হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বিস্মিত গলায় বলল, আপনি সত্যি, সত্যি আমার সঙ্গে আসছেন? আপনি তো আসতে বললেন। ও হ্যাঁ, তাই তো। কথার কথা বলেছিলাম। সত্যি, সত্যি চলে আসবেন ভাবিনি। আপনি কি রোমান হলিডে নামের কোনো ছবি দেখেছেন? না, কেন? যে ঘটনা আমার জীবনে ঘটছে তার সঙ্গে ওই ছবিটার অদ্ভুত মিল আছে। ওই ছবিটায় একজন রানী একদিন রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে আসেন। সারাটা দিন কাটান একজন সাধারণ মানুষের সঙ্গে। সন্ধ্যাবেলা আবার রাজপ্রাসাদে ফিরে যান। আপনি এমনভাবে কথা বলছেন কেন? আগেই তো বলেছি আমি অসুস্থ। আমার মাথা এলোমেলো হয়ে আসছে। যা মনে আসছে বলে ফেলছি। আপনি চলে যাবার আগে হাত জোড় করে ক্ষমা চাইব। সাবধানে উঠবেন, সিঁড়িটা পিচ্ছিল। ফিরোজ অবাক হয়ে দেখল মেয়েটা কি সুন্দর গুটগুট করে সিঁড়ি দিয়ে উঠছে। তার মনে হলো মেয়েটার মাথাও খানিকটা এলোমেলো, কিংবা লোকজনের সঙ্গে মিশে তার অভ্যাস নেই। সাধারণ একটা মেয়ে কখনো কোনো অবস্থাতেই এমন পরিচয় তার ঘরে আসবে না। ব্যাপারটির অস্বাভাবিকতা মেয়েটির চোখেই পড়ছে না, কিংবা কে জানে, হয়তো এটাই স্বাভাবিক। আচ্ছা, এটা স্বপ্নদৃশ্য নয় তো? সমস্ত ব্যাপারটাই হয়তো স্বপ্নে ঘটে যাচ্ছে। না, তা নয়। ফিরোজ সেন্টের গন্ধ পাচ্ছে। ঘন নীল রঙের আকাশ দেখতে পাচ্ছে। স্বপ্ন হয় গন্ধ ও বর্ণহীন। অবলা কৌতূহলী হয়ে দেখছে। দেখার মতো কিছুই নেই। অপরিচ্ছন্ন নোংরা একটা ঘর। অন্যদিন এর চেয়ে পরিষ্কার থাকে। অসুস্থ থাকার কারণে কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। এখনো মশারি খাটানো, মেঝেতে সিগারেটের টুকরো, ময়লা কাপড়, দুটি শেষ না হওয়া পেইন্টিং, রঙের টিউব, ব্রাশ, পিরিচের রং, চেয়ারের রং, মেঝেতে রং। জানালার পাশে আধখাওয়া কাপের দিকে সারি বেঁধে লাল পিঁপড়ের দল যাচ্ছে। অপলা বলল, আপনি মনে হয় খুব গোছানো মানুষ। ফিরোজ জবাব দিল না। আপনি ড্রেস চেঞ্জ করুন, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। অপলা বারান্দায় এসে দাঁড়াল। শুকি শুকি চোখে তাকিয়ে রইল রাস্তার মানুষজনের দিকে। কত ব্যস্ত হয়েই না এরা ছুটছে। দেখে মনে হয় এদের কারুর বিন্দুমাত্র অবসর নেই। সবার ভীষণ তাড়া। ফিরোজ বেরিয়ে এসে বলল, আপনাকে এনে লজ্জাই লাগছে। অপলা বলল, আমি ভেবেছিলাম আপনার স্ত্রীকে এ বাড়িতে দেখব। এখনো বিয়ে হয়নি? না। হবে তো শেষ পর্যন্ত? হ্যাঁ, হবে। আপনি বানিয়ে, বানিয়ে এসব বলছেন না তো? বানিয়ে, বানিয়ে বলবো কেন? আমার কি সাধ্য? তাই তো? ঠিক। আচ্ছা শুনুন, একটা মজার জিনিস দেখলাম আপনার এখানে। দুটো চড়ুই পাখি চা খাচ্ছে।
ওরা আমার পোষা চড়ুই। চা খাইয়ে খাইয়ে পোষ মানিয়েছি। আপনি কেন এত বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেন? চড়ুইগুলি যদি কথা বলতে পারত, তাহলে তারা বলতো যে এটা সত্যি। দুর্ভাগ্যক্রমে এদের কথা আমরা বুঝি না। বাসা খুঁজে পেতে অনেক সময় লাগলো। গলির পর গলি, তস্য গলি। টিনের একটা ঘর, এর আবার নামও আছে, আনন্দ কুটির। ফিরোজ বলল, আমিও কি আসবো আপনার সঙ্গে? না, আপনি কেন আসবেন? অপেক্ষা করব এখানে? না, আমি নিজেই চলে যাব। আমি না হয় থাকি, আপনাকে রিকশায় তুলে তারপর যাব? না, কেউ অপেক্ষা করে থাকলে আমার অস্বস্তি লাগে। ফিরোজ নিজেই দাঁড়িয়ে থাকতে পারছিল না। প্রচণ্ড জ্বরের আগমন সে টের পাচ্ছে। চোখ মেলে রাখতে পারছে না, বমি বমি হচ্ছে। ফিরোজের ধারণা অবলা এটা বুঝতে পেরেছে, কিন্তু সে একটা কথাও বলছে না। সহজ ভদ্রতার দুটি কথা কি বলা যায় না? সে যদি জিজ্ঞেস করে, আপনার কি খুব খারাপ লাগছে নাকি, তাতে তো জগৎ সংসারের কোনো ক্ষতি হবে না। ফিরোজ বলল, হয়তো ওরা বাসায় নেই, কোথাও বেড়াতে বেড়াতে গিয়েছে। আমি দাঁড়াচ্ছি, আপনি খোঁজ নিয়ে আসো। অপলা হেসে ফেলল। ফিরোজ ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি হাসছেন? এখন বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। এই সময় সবাই নানার বাড়িতে বেড়াতে যাবে। যে বাড়িতে যাচ্ছি তাদের বড় মেয়েটির বিয়ে, কাজেই ওরা কোথাও যাবে না। হয়তো দল বেঁধে কেনাকাটা করতে গিয়েছে। বড় মেয়ের বিয়েতে দল বেঁধে কেনাকাটা হয়। আমার বড় বোনের বিয়ের সময় দেখেছি। কাজের মেয়েটিকে পর্যন্ত আমরা সঙ্গে নিয়ে গিয়েছি। ঘর তালা বন্ধ করে গেলাম। ফিরে এসে দেখি চোর সব সাফা করে দিয়েছে। ফিরোজ সাহেব, জি, এখন চলে যান প্লিজ। রাস্তায় দাঁড়িয়ে আপনার সঙ্গে তর্ক করতে ভালো লাগছে না। ফিরোজ গেল না, একটু সরে গেল শুধু। তার কেন জানি মনে হচ্ছে অপলা এক্ষুনি বেরিয়ে আসবে। তখন তার সঙ্গে অনেকক্ষণ হাঁটা যাবে। পাশাপাশি ৭ পা হাঁটলে ৭ পাকে বাধা পড়বে। অনেক বেশি পা হাঁটা হয়েছে, আরও হোক। সে লক্ষ পা হাঁটবে। আশেপাশে কোনো চায়ের দোকান নেই যে বসা যায়। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। সামান্য জ্বরে শরীর বড় বেশি কাবু হয়েছে। অসুখ অসুখ একটা গন্ধ বেরোচ্ছে গা থেকে। পেটে আবার পাক খেতে শুরু করেছে, এবার নির্ঘাত বমি হবে। অফলা ঘর থেকে বেরিয়ে দেখবে সে রাস্তায় উবু হয়ে বসে বমি করছে। সে বড় কুৎসিত দৃশ্য। এই দৃশ্য অপলাকে কিছুতেই দেখানো যায় না। ফিরোজ একটা রিকশায় উঠে পড়ল। অপলা অনেকক্ষণ হলো কড়া নেড়েছে। ভিতর থেকে মিষ্টি গলার একটা মেয়ে বলল, কে? অপলা কি বলবে ভেবে পেল না। সে যদি বলে আমি অপলা, তাহলে কেউ কিছু বুঝবে না। শুধু আমি বলারও কোনো মানে নেই। সে আবার কড়া নাড়ল। ভেতর থেকে সে মেয়েটি আবার বলল, কে? যেন জবাব না পেলে দরজা খুলবে না। অপলা বলল, দরজাটা কি খোলা যাবে? খুট করে দরজা খুলল, তাও পুরোপুরি নয়। অল্প একটু ফাঁক দিয়ে ১২-১৩ বছরের মেয়েটি মুখ বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটিকেই অপলা তাদের গেটের বাইরে দেখেছে। মেয়েটি কি যে অবাক হয়েছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিঃশ্বাস পর্যন্ত ফেলছে না। অপলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছুটে ভেতরে চলে গেল। তার পরপরই অনেকগুলো পায়ের শব্দ পাওয়া গেল। বাড়ির সবাই যেন একসঙ্গে ছুটে আসছে। অপলার লজ্জা করতে লাগল। এ বাড়িতে মনে হয় কোনো ছেলে নেই। ৫টি বিভিন্ন বয়সের মেয়ে তাকে ঘিরে আছে। এদের সবার মুখের দিকে খানিকক্ষণ করে তাকাল। একটা শীতল স্রোত বয়ে গেল অপলার গা দিয়ে। এই মেয়েগুলো দেখতে তার মতো, বিশেষ করে বড় মেয়েটি। অপলা কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিল না। বাড়ির ভেতর থেকে একজন মহিলা বললেন, ওকে ভিতরে নিয়ে আয়, ওকে ভিতরে নিয়ে আয়। বড় মেয়েটি চাপা গলায় বলল, আসো, ভিতরে আসো। বলেই সে অপলার হাত ধরল, যেন সে অনেক দিনের পরিচিত। অপলা বলল, তোমরা কি আমাকে চেনো? তারা কেউ সে প্রশ্নের জবাব দিল না। ভেতর থেকে ভদ্রমহিলা বললেন, ওকে নিয়ে আয়, ওকে নিয়ে আয়।
চাদর গায়ে একজন মহিলা বিছানায় শুয়ে আছে। অপলা ঘরের ভেতর পা দেওয়া মাত্র তিনি কাঁদতে শুরু করলেন। কান্নার দমকে তার ছোট্ট শরীর থরথর করে কাঁপছে। বড় মেয়েটি ছুটে গিয়ে তার মাকে ধরল। ফিসফিস করে বলল, কিছু হয় নাই মা, কিছু হয় নাই, তুমি চুপ করো। ভদ্রমহিলা চুপ করে থাকতে পারলেন না। অপলা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে চেনেন? ভদ্রমহিলা না সূচক মাথা নাড়লেন। আপনি তাহলে এরকম করছেন কেন? বড় মেয়েটি একটা হাত পাখা নিয়ে তার মাকে দ্রুত হাওয়া করছে। মেজ মেয়েটি অপলার হাত ধরে বলল, তুমি বসো, চেয়ারটাই বসো। অপলা বসল। হাতের শাড়ির প্যাকেটটি নামিয়ে রেখে ক্লান্ত গলায় বলল, এবারের যে মেয়েটির বিয়ে, তার জন্য এই শাড়িটা এনেছি। বিয়ের দিন তো আসতে পারবো না, তাই বেশি লোকজন আমার ভালো লাগে না। অপলা কি বলছে নিজেই বুঝতে পারল না। সে যেন ঘোরের মধ্যে কথা বলছে। ৫টা মেয়ের কেউই তার কথা শুনছে বলে মনে হল না। সবাই তার দিকে তাকিয়ে আছে। শুধু বড় মেয়েটি মাকে নিয়ে ব্যস্ত। ভদ্রমহিলা এখন আর কোনো সাড়া শব্দ করছেন না। তার চোখ বন্ধ। হয়তো ঘুমিয়ে পড়েছেন। বড় মেয়েটির চাদর তার মার গলা পর্যন্ত টেনে মৃদুস্বরে বলল, এসো, আমরা পাশের ঘরে যাই। উনি কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, মার শরীর খুব খারাপ। মাঝে মাঝে তার এরকম হয়। উনি আমাকে দেখে এরকম করলেন কেন? বড় মেয়েটি তার জবাব না দিয়ে বলল, চলো পাশের ঘরে যাই। অপলা বলল, না, আমি পাশের ঘরে যাব না। আমি এখন চলে যাব, আমার ভালো লাগছে না। আমার একটুও ভালো লাগছে না। সে উঠে দাঁড়ালো, আবার বলল, তোমরা কি আমাকে চেনো? বড় মেয়েটি বলল, না, চিনি না। সত্যি চিনো না? তোমার বাবা আমাদের বাবাকে সাহায্য করেছেন, সেইভাবে চিনি। আমার বাবার কোনো টাকা পয়সা ছিল না, প্রায় না খেয়েছিলেন। বাবা মা আর তাদের ৩ মেয়ে। তখন তোমার বাবা আমাদের সাহায্য করেন, টাকা পয়সা দেন। বাবাকে একটা দোকান দিয়ে দেন। সেভাবে তোমাকে চিনে। সেরকম চেনায় কেউ কি আমাকে তুমি বলবে? তুমি বলায় কি রাগ করেছ? অপলা জবাব না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। সে ঠিকভাবে পা ফেলতে পারছে না। তার যেন প্রচণ্ড জ্বর আসছে। নিঃশ্বাসও ঠিকমতো ফেলতে পারছে না। অপলার সঙ্গে সঙ্গে ওরা ৫ জনও বেরিয়ে এসেছে। মেজ মেয়েটি অপলার হাত ধরে কি যেন বলতে চাইল। অপলা সেই কাপা হাত কাপা ভঙ্গিতে সরিয়ে দিয়ে প্রায় ছুটে গেল রাস্তার দিকে। তার মনে হচ্ছে সে রাস্তা পর্যন্ত যেতে পারবে না। তার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে রাস্তায়। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। ৫ বোন দরজা ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যেন তারা কোনো কারণে খুব ভয় পেয়েছে। রাত ১০টা। নিশানাথবাবু দোতলায় উঠে এসে অপলার দরজায় ধাক্কা দিলে। মা, একটু দরজা খুলবে? অপলা দরজা খুলল। তার চোখ লাল, দৃষ্টি এলোমেলো। নিশানাথবাবু মৃদুস্বরে বললেন, কি হয়েছে? কই, কিছু হয় নাই তো, কি হবে? আজ তুমি কোথায় গিয়েছিলে? ম্যানেজার কাকু, আজ আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি এখন যান, আপনার পায়ে পড়ি। নিশানাথবাবু আবার নিচে নেমে গেলেন। সেই রাতে তিনি আর বাড়ি ফিরলেন না। একতলার গেস্ট রুমে রাত কাটালেন। ফখরুদ্দিন সাহেব গভীর রাতে টেলিফোন করলেন। গভীর রাতে টেলিফোনে গলা অন্যরকম শোনায়। চেনা মানুষকেও অচেনা মনে হয়। অপলা বলল, আপনি কে? ফখরুদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি কি আমাকে চিনতে পারছো না মা? ও বাবা, তুমি? হ্যাঁ, আমি। তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। মা, সত্যি করে বলো। সত্যি বলছি, আমার কিছু হয়নি। শুধু শুধু কি? আমার খুব একা একা লাগছে বাবা। ফখরুদ্দিন সাহেব টেলিফোনেই কান্নার শব্দ শুনতে পেলে। তার অসম্ভব মন খারাপ হয়ে গেল। মা, তুমি কি কাঁদছো? হ্যাঁ, কাঁদছি। আর কাঁদব না। কিছু একটা তোমার হয়েছে, সেটা কি? অপলা চুপ করে রইল। ফখরুদ্দিন সাহেব বললেন,
আমাকে বলতে কি তোমার কোনো বাধা আছে? বলার মতো কিছু হয়নি বাবা। কোনো ছেলের সঙ্গে কি তোমার ভাব হয়েছিল? নিশানাত বলছিল আর্টিস্ট একটা ছেলে নাকি আসে প্রায়ই। তুমি কি আজ তার কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। সে কি এমন কিছু বলেছে যাতে তোমার মন খারাপ হয়েছে? না। এই ছেলেটিকে তোমার কি পছন্দ হয়? যদি হয় আমাকে বলো। তুমি যা চাইবে তাই হবে। যার হওয়ারও নয় তা আমি হওয়াবো। আমার প্রচুর ক্ষমতা। ফখরুদ্দিন সাহেবের মনে হলো অপলা আবার কাঁদতে শুরু করেছে। তিনি বললেন, ওই ছেলে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, আমি টেনে তার জিভ ছিঁড়ে ফেলব। ওইসব কিছু না বাবা, এমনিতেই আমার মন খারাপ। তুমি তো জানো মাঝে মাঝে আমার মন খারাপ হয়। এটা তো ভালো কথা না। এটা একটা অসুখ। এর নাম মেলাঙ্কলি। আমি ঢাকায় এসেই বড় বড় ডাক্তার দেখাবো। কবে আসবে ঢাকায়? তোমার সঙ্গে কথা শেষ হলেই আমি ট্রাভেল এজেন্টকে ফোন করব। এখানে আমার অনেক ঝামেলা। তবু আমি ফার্স্ট অ্যাভেলেবেল ফ্লাইটে চলে আসব। তোমার মাকেও নিয়ে আসব। আচ্ছা। তুমি কি আর কিছু বলবে? না। তুমি কি জেগেছিলে মা? হ্যাঁ। এত রাত পর্যন্ত জেগে জেগে কি করছিলে? ছবি দেখছিলাম। কি ছবি দেখছিলে? আমার ছবি। কত ছবি যে তোমরা আমার তুলেছ। দ্যাটস রাইট। ফটোগ্রাফির হবিটা আমার একসময় জোরালোই ছিল। এখন নেই। ভাবছি আবার শুরু করব। একটা ডার্ক রুম বানিয়ে নিজেই ছবি ডেভেলপ করব। কেমন হবে? ভালোই হবে। বাবা, বলো মা। আমার এত ছবি কিন্তু খুব ছোটবেলার কোনো ছবি নেই কেন? তোমার কথা বুঝতে পারছি না। জন্মের পরপর তোলা ছবি, ১ বছর ২ বছর বয়সের ছবি। ফখরুদ্দিন সাহেব বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া গেল না। অপলা যখন দ্বিতীয়বার প্রশ্নটি করতে যাবে, তখন তিনি বললেন, তোমার ছোটবেলার ছবিও আছে। না থাকার কোনো কারণ নেই। আমি এসে তোমাকে খুঁজে দিব। আচ্ছা। তোমার ছোটবেলায় আমি একটা ঝামেলায় পড়েছিলাম। ব্যবসা সংক্রান্ত ঝামেলা। মন মেজাজ ভালো ছিল না। প্রচুর ছুটোছুটি করতে হতো। ছবি তোলার তেমন মুড ছিল না। ছবি তোলা কবিতা এবং গল্প লেখার মতোই একটা মুডের ব্যাপার। তা ঠিক। একেবারেই যে তুলিনি তা নয়। কিছু কিছু নিশ্চয়ই তোলা হয়েছে। তবে আরও বেশি তোলার প্রয়োজন ছিল। আমি ফিরে আসি, তারপর দেখবে প্রতিদিন ১ রোল স্ন্যাপ নেব। বাবা, বলো মা। আগামীকাল আমার একটা পরীক্ষা আছে। ও, আই এম সরি। তোমাকে এতক্ষণ ডিস্টার্ব করা অনুচিত হয়েছে। অপলা ক্ষীণ স্বরে বলল, কাল যদি পরীক্ষাটা না দেই, তাহলে তুমি কি রাগ করবে? মা, তোমার কথা আমি বুঝতে পারছি না। কাল আমার পরীক্ষা দিতে ইচ্ছে করছে না। যদি পরীক্ষার হলে যাই, তাতে লাভও হবে না। একটা লাইনও লিখতে পারবো না। কেন? আমার শরীর খুব খারাপ লাগছে। শরীর খুব খারাপ লাগলে তো পরীক্ষা দেবার প্রশ্নই ওঠে না। মা, তুমি শুয়ে থাকো। আমি আসছি। এসেই সব ঠিক করে দিব। অপলা টেলিফোন রেখে খাবার ঘরে গেল। এত রাত হয়েছে তবু কেউ ঘুমায়নি। সবাই জেগে আছে। সে আজ সারাদিন কিছু খায়নি, রাতেও খায়নি। এজন্যই জেগে আছে হয়তো। রমিলা, যে আপা, আমি ১ কাপ কফি খাবো। খুব কড়া করে ১ কাপ কফি দাও। সাথে আর কিছু দিব আপা? ১ টুকরো পনির কেটে দাও। আমার ঘরে নিয়ে এসো। আর শোনো, তোমরা সবাই জেগে আছো কেন? শুয়ে পড়ো। অনেকদিন পর অপলা তার খাতা নিয়ে বসেছে। ঘুম ঘুম একটা ভাব ছিল।